নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছে মানুষ। পরিস্থিতি মোকাবেলা করতে বৈঠকে চলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার মাঝরাত থেকে লাগাতার বৃষ্টিতে আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার দুপুর থেকে আগরতলা শহরের বলদা খাল সহ বিভিন্ন নিম্ন অঞ্চলগুলিতে জল বাড়ার ফলে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে মানুষ। সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ধলেশ্বরস্থিত স্বামী দয়ালনন্দ বিদ্যালয়ে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী শিবির খোলা হয়েছে। বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছে বহু মানুষ। এদিকে বেলা বাড়ার সাথে সাথে লক্ষ্য করা যায় বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করল হাওড়া নদীর জল। রাজধানী আগরতলার খয়েরপুর, কাশীপুর সহ প্লাবিত হওয়ার বেশ কিছু এলাকা। অপরদিকে আগরতলা উমা মহেশ্বর কালী মন্দির রোডে ভেঙে পড়ল বিশাল আকৃতির গাছ। অপরদিকে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি নজর রেখে চলেছেন। আজকের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসারদের সাথে আলোচনায় বসবেন। ইতিমধ্যে তাদের সাথে ফোনে কথা হয়েছে। যে কোনো পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী। যারা অফিসাররা আছে তাদের সাথে আমি অলরেডি কথা হয়েছে ওদের সাথে, এবং এর মধ্যেই আমি আজকে কালকে একটা মিটিংও ডাকবো। এমনিতে মানে টেলিফোনিক্যালি প্লাস ইন প্রেজেন্স তাদেরকে দেখেছিলাম, ওনাদেরকে বলেছি সব দিকে যেন নজর রাখে এবং সেইভাবে ওনারা কাজ করছে। যেসব পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হবে তাদের পক্ষে কি সরকার কতটুকু সাহায্য যখন হবে তখন, এখন আগের বাড়িয়ে কী করে বলবো যে ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমরা গত বছরও আমরা সেইভাবে আমরা তার ব্যবস্থা নিয়েছি। যদি এরকম ঘটনা হয় নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থা নিই। উল্লেখ্য, বিগত বছর 21 এবং 22 আগস্ট ভয়াবহ বন্যায় সাক্ষী হয়েছিল রাজ্যবাসী। মৃত্যু হয়েছিল বহু মানুষের, ক্ষয়ক্ষতি কয়েক হাজার কোটি টাকা হয়। সেটা কাটিয়ে উঠতে না উঠতে আবারও মাত্র 9 মাসের মাথায় বন্যার সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, মানুষের বাড়িঘরে প্রবেশ করছে হাওড়া নদীর জল। নদীর তীরবর্তী এলাকার মানুষ বাড়িঘর ছেড়েছে। শহরের আশপাশ এলাকায় কৃষি জমি পর্যন্ত জলের নিচে। শান্তন টিভি। ত্রিপুরা শুধু খেলাধুলার ক্ষেত্রে নয়, এখন ভারতের মানচিত্রে অনেক ক্ষেত্রে ত্রিপুরা উপরের স্থানে পৌঁছে গেছে। এক কথায় ত্রিপুরা এখন ফ্রন্ট রানারের স্থান দখল করতে পেরেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার মহারাজা বীরবিক্রম ক্রিকেট স্টেডিয়ামে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার মহারাজা বীরবিক্রম ক্রিকেট স্টেডিয়ামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা শুধু খেলাধুলার ক্ষেত্রে নয়, এখন ভারতের মানচিত্রে অনেক ক্ষেত্রে ত্রিপুরা উপরের স্থানে পৌঁছে গেছে। এক কথায় ত্রিপুরা এখন ফ্রন্ট রানারের স্থান দখল করতে পেরেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা দেশের মধ্যে একটি ছোট্ট প্রদেশ হলেও আর্থ সামাজিক উন্নয়ন হয়। জিডিপির ক্ষেত্রেও ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে আছে। তাহলে কেন খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা আরো এগিয়ে যাবে না? আগামী দিন ত্রিপুরাতে প্রতিটি পয়সার শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে পারে, তার জন্য ছেলে মেয়েদের উদ্দেশ্যে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোক্তাদের রক্তদানের আয়োজনের প্রশংসা করে বলেন, রক্ত বানানো যায় না, একে অপরকে রক্ত দিয়ে পরিপূর্ণতা করতে হয়। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে রক্তের যোগান না থাকলে চিকিৎসকদের সমস্যায় পড়তে হয়। তাই রক্তদানের বিভিন্ন ক্লাব সহ সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রক্তদান শিবির এবং খেলোয়াড়দের যে জলদানের জন্য যে ব্যাটারি চালিত যে দুটি গাড়ির উদ্বোধনের অনুষ্ঠান আজকে এমবিবি ক্রিকেট স্টেডিয়ামের প্রাঙ্গণে হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেই উপলক্ষে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমি প্রায় 2.5 বছরের উপর এখানে ছিলাম। সভাপতি হিসাবে দায়িত্ব আমি পেয়েছিলাম এবং সেই অনুযায়ী অনেক চেষ্টা হয়েছিল যে কিভাবে ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে আজকে যারা কমিটিতে এসে অনেকে তখন আমাদের সাথে ছিল, আমার সাথে ছিল, আবার অনেকে নতুন কমিটি হওয়ার সুবাদে তারা এখানে
এই কমিটিতে নেই, কিন্তু তারা ডাইরেক্ট or ইনডাইরেক্ট ওয়েতে ক্রিকেটের সাথে যুক্ত হবে। ক্রিকেট সংস্থা যেমন একটা ভালনারেবল সংস্থা, দেখবেন পত্রিকার পাতা যদি বলতাম কিছু না কিছু একটা সংবাদ থাকবে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার স্বচ্ছতা বজায় রাখা। সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন সুব্রত বাবু, ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে, ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছে। এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছেন তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন, কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে। সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে। এবং আমি আশা করি সেখান থেকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে। সেটা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখবো এগুলো কিরকম কাজ হচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের ধন্যবাদ জানান তিনি। আগামী দিনে রক্তদাতাদের প্রতি রক্তদানে অব্যাহত রাখতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শান্তন টিভি। মহারাজগঞ্জ বাজারে রহস্যজনক অগ্নিকাণ্ডে ভস্মীভূত 6টি বেআইনি দোকান। পরিদর্শনে গেলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিগম ও ব্যবসায়ীদের ব্যর্থতা তুলে ধরেন। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় রাজধানীর মহারাজগঞ্জ সবজি বাজারে। এদিন রাতের বেলা 11টা থেকে 12টা নাগাদ আগুন দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মহারাজগঞ্জ ফায়ার স্টেশনে। সেখান থেকে কয়েক মিনিটের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মহারাজগঞ্জ সবজি বাজারের রাস্তার প্রশস্ত অনেকটা কম হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দমকল কর্মীদের অনেকটাই বেগ পেতে হয়। আগুন ভয়াবহ আকার ধারণ করলে খবর দেওয়া হয় আগরতলা ফায়ার স্টেশন এবং বাধারঘাট ফায়ার স্টেশনে। তারপর আরও 2টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। 3টি ইঞ্জিন দিয়ে দমকল কর্মীরা দীর্ঘ 1 ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরও আগুনে ভস্মীভূত হয় 6টি দোকান। শুক্রবার আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং কাউন্সিলর রত্না দত্ত ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করার পর তুলে ধরেন এই ঘটনার সম্পর্কে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো কোনো কিছুই বলতে পারছে না। তবে 6টি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের কারোরই ইন্স্যুরেন্স নেই। প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করার সেটা অবশ্যই করা হবে। তিনি আহ্বান জানান, যারা ব্যবসায়ী রয়েছেন তারা সকলে যাতে প্রশাসনিক নিয়মকানুন মেনে অবশ্যই ইন্স্যুরেন্স করেন, যাতে ক্ষয়ক্ষতি হওয়ার পর সহযোগিতা পান ব্যবসায়ীরা। আমরা তো এসেছি প্রায় এখানে 1 ঘন্টার মতো হয়েছে, পরিদর্শন করলাম আমরা। গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে সম্ভবত ওনারা যেটা বলছেন এখানে দোকানপাটরা, ওনাদের এখানে প্রায় 6টি দোকান আগুনে জ্বলে পুড়ে যা ছিল ভিতরে দোকানের সামগ্রী যা ছিল, দোকান পাশের যে 6টা দোকান কাছাকাছি ছিল দোকানগুলো আগুনে জ্বলে ভস্ম হয়ে গেছে। আমরা এসেছি, দেখেছি ওনাদের ইন্স্যুরেন্সও নেই দোকানের, সেটাও আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো এখন তহসিল এবং ডিসিএম থেকে এসে সকালে দেখে গিয়েছেন ওনারা। সরকারিভাবে যে সহযোগিতা করার ওনাদের সেটা তো সম্পূর্ণরূপে করাই হবে। পাশাপাশি এই ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন কর্পোরেটর রত্না দত্ত মহোদয়া, আমাদের এখানে আজকে এসেছেন ডেপুটি কমিশনার সুব্রত বাবু, এসেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সবাই এখানে যারা গুলবাজারের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আছেন, কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও আছেন। সকলের উপস্থিতিতে আমরা এতটুকু বলতে পারছি যে এখানে নিশ্চিত কোনো কিছু কারণ দেখানো যাচ্ছে না যে কী কারণে আগুনটা লেগেছে, কিন্তু যাই হয়েছে সম্পূর্ণ সেই ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে। সরকারিভাবে যে সহযোগিতা তা অবশ্যই করা হবে এবং রত্নাদের দায়িত্বে
তদন্তক্রমে আমাদের এএমসি থেকে আমাদের যতটুকু ওনাদের করার আমরা অবশ্যই ওনাদের পাশে আছি, সেটা আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এবং আগামী দিনের জন্য ওনারা যেন প্রত্যেক দোকানদাররা ওনাদের দোকানের ইন্স্যুরেন্সটা করে নেন, সে কথাটাও আমরা ওনাদেরকে বলেছি যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড যে কোনো সময় যেই জায়গায় হতে পারে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তো তার জন্য ওনাদের আগে থেকে যেন প্রস্তুতি থাকা, কারণ ওনারা সবাই সাধারণ মানুষ, ওনাদের পাশে আমরা আছি, আগামী দিনও থাকবো। তবে যে ঘটনা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। এদিকে প্রশ্ন হলো, আগরতলা শহরের প্রধান বাজারগুলির মধ্যে বহু ব্যবসায়ী নেই ইন্স্যুরেন্স, কুম্ভ নিদ্রায় আছে নিগম কর্তৃপক্ষ। এখন পর্যন্ত লক্ষ্য করা গেল না অভিযান চালিয়ে ব্যবসায়ীদের উপর আইন কানুন মানার জন্য চাপ সৃষ্টি করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে। নিয়মকানুন লঙ্ঘন করে কিভাবে ব্যবসা করা উপর বিধিনিষেধ থাকলেও কার্যকর হয় না শুধুমাত্র সুশাসনের বাহানায়। এতে করে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। শান্তন টিভি। সুশাসনে মাফিয়া রাজ করে বহু মানুষকে উচ্ছেদ করার চেষ্টা রাজধানীর শহরতলি বণিক্য চৌমনি আরকে নগরের অন্তর্গত রাজারবান এলাকায় অভিযুক্ত এক জমির দালালের নাম সামনে এসেছে। তার নাম কৃষ্ণ কমল লস্কর। বণিক্য চৌমনির আরকে নগরের অন্তর্গত রাজারবানে 60 বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদ করার চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গুরুতর অভিযোগ উঠছে জমির কারবারি হিসেবে পরিচিত কৃষ্ণ কমল লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নাকি ভুয়া দলিল তৈরি করে 12 কানি জমি নিজের বোন জ্যোৎস্না লস্করের নামে লিখিয়ে নিয়েছেন। এ বিষয়ে রাজারবাগের দীর্ঘদিনের বাসিন্দা চন্দ্রমোহন সরকার জানায়, 1966 সাল থেকে আমরা এ জমিতে বসবাস করছি, কাগজপত্র সবকিছু আছে, অথচ নামজারিতে কৃষ্ণ কমলের বোনের নাম উঠে এসেছে। এটা কিভাবে সম্ভব? তিনি আরো বলেন, এখানে 20টি যৌথ পরিবারের প্রায় 70 জনের বেশি সদস্য রয়েছে যারা নিজেদের আইনি জমিতে বহু বছর ধরে বসবাস করছেন। অভিযোগ, আদালতের নির্দেশে ইনজেকশন থাকা সত্ত্বেও অভিযুক্ত কৃষ্ণ কমল ও তার সহযোগীরা উচ্ছেদ চেষ্টায় লিপ্ত। যুবক সুমন সরকারের অভিযোগ, খয়েরপুর তহসিল ও প্রশাসনের কিছু অসাধু কর্মচারী জমি দখলের ষড়যন্ত্রে মদত দিচ্ছে। আতঙ্কিত পরিবারগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রশাসনিকভাবে যাতে সুষ্ঠু তদন্ত করা হয়। আমার নাম হলো চন্দ্রমোহন সরকার। আচ্ছা, আমরা যা 66 থেকে আমরা এই জায়গার মাঝে বাস করতেছি। বাস করতেছি পরে আমরা শুনতেছি মানুষের মুখ, আমরা এত নিছি না। এই মুখে কৃষ্ণ কমল করে একজন ছেলে, আমরা চিনিও না, আমরা জায়গা নামজারি করে লেছে। মানুষের মুখ শুনি কবে যে আজ বছরখানে, এরপরে এই শুনি পরে এরপরে আমরা তদন্ত নিছি পরে হজ ছায়া দেখি কৃষ্ণ কমলের নামে এই 12 কানি জায়গা নামজারি করে লেছে। এরপরে আমরা কোর্টে কাছারিতে যাইতেছি, কেমনে এমন হয়েছে। তো কি কইরা আমার কাছে কাগজপত্র তৈয়া এই কি কইরা নামজারি করে। আমরা এখানে আছি আজ যা 66 থেকে ধরেন না 60 বছর হই। এখানে আমরা 20 পরিবার আছি, 20 পরিবারের মাঝে ধরেন না লোক আছে 70-75 জন, যত ফ্যামিলি। কি কইরা 2 নাম্বারই কইরা এইভাবে আমরা গরিব পাইয়া না এইভাবে মানুষের নিয়ে অত্যাচার করে। প্রশাসনিক আধিকারী আমরা খয়েরপুর তহসিলে তারা সবাই বেশিরভাগ তারা উঠালা করতেছে, ডিসি দইরা। বিশ্বস্ত সূত্রে খবর, তাদের সাথে জড়িত রয়েছে এলাকার বহু মাফিয়ারা। বিগত দিনের সরকারের এবং বর্তমান সরকারের লালিত পালিত এই মাফিয়াদের দ্বারা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে এলাকায়। অথচ কুম্ভ নিদ্রায় আছেন উপর মহল। সবকিছু জেনে বুঝেও কোনো টু শব্দ নেই, কারণ কিছু খুঁড়তে গেলে সাপ বের হয়ে আসবে। শান্তন টিভি। চোরের তাণ্ডবে অতিষ্ঠ আমজনতা, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান।
আমবাসা কালী বাড়িতে একাধিকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরায় থাকা অবস্থাও চুরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত চোরের কোনো হদিশ পাওয়া যায়নি। এমনকি চুরি হওয়া স্বর্ণালংকার পাওয়া যায়নি। এদিকে এ নিয়ে দুবার চোরের দল থাপা বসিয়েছে মহকুমাধীন কুলাই কালী মন্দিরে। বৃহস্পতিবার রাতে কুলাই কালী মন্দিরের দরজা ভেঙে চোরের দল মায়ের স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। সকালে পুরোহিত এসে দেখতে পেয়ে মন্দিরের মূল ফটকের তালা ভাঙা অবস্থায় ছিল। খবর দেওয়া হয় মন্দিরের কমিটির লোকদের। তারপর খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। মন্দিরের পুরোহিত জানায়, প্রতিদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ড্রাগস খোরদের আনাগোনা শুরু হয়। তবে এবার দেখার বিষয়, পুলিশ চোরের দলকে আটক করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় কিনা। ফাইল চাপা পড়ে যায় এ বিষয়টি। আজকে ভোর 5:27 মানে আসছি আমি মন্দিরে। আসার পর মধ্যে আমি দরজা ধরছি না, আসিও দেখি তালা কাটা। মার দরজা, ভিতরের দরজা তালা কাটিয়া লিখা গেছে। এরপরে আমরা কমিটির ডাক দিছি, তাইনও আইছে। আইয়া তাইন আমার বলছে কী হয়েছে দাদা, আনন্দ দেখে যান মন্দির আন এরম তাই নিয়ে দরজা খুঁজছে, খুলিয়া দেখে এরম ঘটনা হয়েছে। এরপরে আমরা প্রেসিডেন্ট সাহেবরা ফোন করা হয়েছে, উনিও আইসেন। আইয়া দেখছে তাই সব কিছু দেখে তাই সবাইকে কমিটি সবাইকে মানে হচ্ছে মোবাইলে যোগাযোগ করাইছে সবাইকে। এরকম আমরা মন্দিরটা কালকে রাত্রে চলে গেছি। কী আসে কী বিষয়, মার না নটা ছিল সোনা আছে, টাকা আছে, মার একটা লোকের আছে, এটি সব লইয়া গেছে। প্রণামীর বাক্সর টাকা আছে, বাক্স সাফল দিয়া ভাঙছে, ভাঙিয়া টাকাটি লইয়া গেছে, সাফলটি পালাইয়া গেছে। আনুমানিক কত টাকার জিনিস চুরি হয়েছে? আনুমানিক কত টাকার জিনিস হয়তো মানে প্রণামীর টাকা কত টাকা আছে ঠিক কইতাম পারতাম না। এখন মার যে সোনা নিছে আর ধরেন 30-35 হাজার টাকা। ত্রিপুরার কৃতি সন্তান ধবল কৃষ্ণ দেববর্মন প্রয়াত, শোকের ছায়া। আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনদীপ নিভে যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। রাজন্য ত্রিপুরার উজির বাড়ির কৃতি সন্তান ধবল কৃষ্ণ দেববর্মনের জীবন অবসান হয়েছে। আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনদীপ নিভে যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। গত 1 মাসেরও বেশি সময় ধরে তিনি অসুস্থ ছিলেন। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকায় কিডনি বিকল হয়ে গিয়েছিল। এই অবস্থায় গত 9 মে তাঁকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 5 দিন ছিলেন। অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় গত 20 মে তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে প্রথমবারের মতো ডায়ালিসিস করা হয়, কিন্তু এরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ত্রিপুরার সারস্বত সাধনা এবং সঙ্গীতের ইতিহাস ব্যাক্তা হিসেবে ধবল কৃষ্ণ দেববর্মন একটি অনিবার্য নাম। পাশাপাশি রাজ্যের বামপন্থী কর্মচারী সংগঠনের কাছে তিনি ছিলেন অন্যতম এক স্তম্ভ। ত্রিপুরা কর্মচারী সমিতি, উপজাতি কর্মচারী কমিটি, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির HB রোড তিনি ছিলেন অন্যতম নেতৃত্ব। এছাড়া সারা ভারত জাতীয় কর্মচারী কার্যনির্বাহী কমিটিরও তিনি সদস্য ছিলেন। ত্রিপুরায় মিশ্র জনবসতি, মিশ্র সংস্কৃতি রক্ষার জন্য তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। নিজে ছিলেন গৌরবোজ্জ্বল উজির বাড়ির সন্তান। কিন্তু ওনার পিতৃদেব সঙ্গীতজ্ঞ অনিল কৃষ্ণ দেববর্মন ত্রিপুরার শাস্ত্রীয় সঙ্গীত চর্চাকে রাজঅন্তরে সীমায়িত না রেখে যেমন সাধারণের ছড়িয়ে দেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন, ঠিক তেমনি পিতার পদাঙ্ক অনুসরণ করে ধবল কৃষ্ণ দেববর্মন রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষায় জাতি জনজাতি সবাইকে নিয়ে একসাথে চলার পথ প্রশস্ত রাখতে লিখেছেন অনেক গ্রন্থ। রাজঅন্তরে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা, প্রবাদ প্রতিম আলাউদ্দিন সাহেবের সঙ্গে তাঁর পিতৃদেব অনিল কৃষ্ণ দেববর্মনের সম্পর্কের ইতিহাস তিনি দলিল আকারে লিপিবদ্ধ করে গেছেন। তাঁর জীবন দর্শন সম্পর্কে তিনি লিখেছেন, বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তিবিদ্যা, ভূগোলের সীমাকে যতই অতিক্রম করুক না কেন, মানুষের সভ্যতার নিশ্চিত লক্ষ্য হচ্ছে এক সুষ্ঠু সমাজ, যেখানে শ্রেণী শোষণ দূরীভূত। তাই এদিন থেকে মানুষের সংস্কৃতি বস্তুত আজ একটি,
তা গণতান্ত্রিক অবস্থার সন্ধানে শোষণের হাত থেকে বাঁচার অবিরাম সংগ্রামের বিশ্ব সংস্কৃতি, যা যে কোনো দেশের যে কোনো জাতির পক্ষে কাম্য। এ বিশ্বাসে জীবনের শেষ দিন পর্যন্ত অতিবাহিত করেছেন রাজ্যের সাহিত্য সংস্কৃতি জগতের অন্যতম স্তম্ভ ধবল কৃষ্ণ দেববর্মা। তাঁর প্রয়াণে রাজ্যের শিল্প ও সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ত্রিপুরা শাখার পক্ষ থেকে প্রয়াত ধবল কৃষ্ণ দেববর্মনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয় ও প্রয়াতের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শান্তন টিভি। 1970 সালে 30 মে কলকাতার প্রতিষ্ঠা হয়েছিল সিআইটিইউর সংগঠন। শুক্রবার সংগঠনের 56তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজ্য সিআইটিইউর উদ্যোগে রাজ্য কার্যালয়ে দিনটি পালন করা হয়। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করে সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। তারপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। শঙ্কর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতবর্ষে আরও অনেকগুলো শ্রমিক সংগঠন আছে, কিন্তু শ্রমিক স্বার্থ রক্ষায় তারা কখনো উদ্যোগ গ্রহণ করে না। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের নতুন 4টি শ্রম আইনের সমালোচনা করেন। তিনি এই শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী বলে দাবি করেন। আম্বানি আদানিদের জন্যই এই আইন বলে জানান। তিনি দাবি করেন, অবিলম্বে এই 4টি শ্রম কোড বাতিল করতে হবে। আজ থেকে 55 বছর আগে তৎকালীন সময়ে 1970 সালে পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় রঞ্জি স্টেডিয়ামে, যে এলাকার নাম হয়েছিল লেনিননগর, সেখানে প্রথম ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জন্ম হয়। যদিও এই আদর্শের স্বাধীনতার আগ থেকেই শ্রমজীবী মানুষ যে আদর্শ নিয়ে সিআইটিইউ আজকে কাজ করছে, সেই আদর্শ নিয়ে স্বাধীনতার আগ থেকে শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করার জন্যে ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে ভারতবর্ষের ওই সময়ের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন জন্ম নিয়েছিল আজ থেকে 55 বছর আগে। এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে আমাদের সংগঠনে প্রসার অনেক হয়েছে। আজকে সারা ভারতবর্ষে 65 লক্ষের উপর শ্রমিক তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্ভবত সংগ্রহ করেছে। গোপন সূত্রের পাওয়া খবরের উপর ভিত্তি করে শুক্রবার ভোরে ধর্মনগর থানার পুলিশ এবং উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং-এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয় ধর্মনগর থানাধীন সোনারু বাসার বনবাড়ি এলাকায়। অভিযানকালে হেলাল উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল, 4 রাউন্ড কার্তুজ এবং প্রায় 7,800 ইয়াবা ট্যাবলেট। পুলিশ 25 বছর বয়সী এক গৃহবধূকে গ্রেপ্তার করে। তার নাম মামুনি বেগম। জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় জানায়, গ্রেপ্তারকৃত মামুনি বেগমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু হয়েছে। এখন তদন্ত চলছে। नमस्कार। हमारे माननीय मुख्यमंत्री का जो नशा मुक्त त्रिपुरा का अभियान है, उसके अंतर्गत धर्मनगर पुलिस एडिशनल एसपी के नेतृत्व में हमारे ओसी साहब भी रात में सुबह 3 बजे के करीब भाग्यपुर सोनार पासा विलेज में एक हलाल मियाँ के घर पे रेड किया गया। हमें खबर था वहां पे नारकोटिक्स मिल सकता है। रेड के दौरान हमें उस घर से 7,800 याबा टैबलेट, जिसका बाजार मूल्य 20 लाख के करीब है, एक पिस्टल और 4 लाइव राउंड मिला है। हमने उनकी वाइफ, हलाल मियाँ की वाइफ को अरेस्ट कर लिया है और अभी एनडीपीएस और आर्म्स एक्ट पे केस लेके इसका इन्वेस्टिगेशन करेंगे। आपको पता होगा कि हमारे नए डीजीपी साहब ने हमें स्ट्रिक्ट इंस्ट्रक्शन दिया है टू गो ऑल आउट ऑन एनडीपीएस, तो हम उनके मार्गदर्शन में। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।